হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সজীব। আজকে আবার চলে এসেছি তোমাদের এসএসসি কেমিস্ট্রির একাদশ অধ্যায় নিয়ে। গত ক্লাসে আমার এসএসসি কেমিস্ট্রির একাদশ অধ্যায়ের প্রাথমিক পর্যায়ে আলোচনা ছিল। প্রাথমিক পর্যায়ে ক্লাসটা নিয়েছি জৈব যৌগ সম্পর্কে, জৈব যৌগ কীভাবে, জৈব যৌগের উৎপত্তি হলো, জৈব যৌগের ধারণায়, এইগুলো বিষয় নিয়ে ক্লাস করিয়েছি। তো তোমরা যারা এখনও গত ক্লাসটা দেখোনি, তবে তোমরা গত ক্লাসটা দেখে নিও। আর আজকে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি বোর্ডে লিখছি যে কোন কোন টপিক্সের উপর আজকে ক্লাস নিব। আজকে আমরা অ্যালকাইল কার্যকরীমূলক সমানুকরণ এবং অ্যালকিন প্রস্তুতি ও নামকরণ এই কয়টা বিষয় নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা প্রথমে অ্যালকাইল নিয়ে যদি কথা বলি, অ্যালকাইলটা কি? অ্যালকাইল হচ্ছে অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে যৌগটা পাওয়া যায়। অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে যৌগটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? অ্যালকাইল বলবো। তো এক্সাম্পল হিসেবে আমরা জানি যে CH4 এটা হচ্ছে মিথেন। যদি মিথেন থেকে এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করা হয় তাহলে যৌগটা আসবে CH3। এটা ছিল মিথেন। এখন এটা হবে কি? মিথাইল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করার ফলে কি হয়েছে? অ্যালকাইল হয়েছে। অ্যালকেনের গাঠনিক কার্যকরীমূলক যখন আমরা দেখেছি, অ্যালকেন সাধারণ সংকেত CnH2n+2। তো অ্যালকাইলের ক্ষেত্রে সাধারণ সংকেতটা আসবে কি? CnH2n+1। অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কি হবে? কম হবে। তো এই অ্যালকাইলটাকে সাধারণত R দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? R। অর্থাৎ R দ্বারা জৈব যৌগ যেখানে R থাকবে এই R দ্বারা আমরা কি বুঝবো? CH3 অর্থাৎ অ্যালকাইলমূলক। এখানে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, হেক্সাইল হতে পারে, অক্টাইল হতে পারে। এভাবে আমরা এটা দেখব। তো এর পরবর্তীতে যদি আমি কথা বলি কার্যকরী মূলকটা নিয়ে। কার্যকরী মূলকটা কি? মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা জৈব যৌগ নিয়ে বেশি ভয় পাও আর কি, জৈব যৌগ নিয়ে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এই জৈব যৌগটা এমন একটা এই অধ্যায় যেখানে তোমার কার্যকরী মূলক সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি এই জৈব যৌগের কোনো কিছুই বুঝতে পারবে না এবং কোনো কিছুই করতে সম্ভব হবে না। তো আসুন আমরা কার্যকরী মূলক জানতে হবে। কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলক হচ্ছে যে সকল মূলক কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে ওই যৌগের ধর্ম, বৈশিষ্ট্য এবং বিক্রিয়া নির্ধারণ করবে। কি বললাম? যে সকল মূলক কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে ওই যৌগের ধর্ম, বিক্রিয়া এবং বৈশিষ্ট্য নির্ধারণ করবে, সেটাকে আমরা কি বলি? কার্যকরী মূলক বলি। তো আমি এখানে বেশ কয়েকটা কার্যকরী মূলকের নাম লিখছি, যেহেতু তোমরা এখন এসএসসিতে তোমাদের আপাতত এই জৈব কার্যকরী মূলকগুলোর নাম জানলেই হবে। পরবর্তী ক্লাসে যখন যাব, আমরা যখন এসএসসিতে পড়বো, তখন আমাদের হিউজ পরিমাণ বা ব্যাপক পরিমাণ কার্যকরী মূলক নিয়ে আলোচনা হবে। তো আমি এখানে দেখানোর চেষ্টা করছি, দেখো অ্যালকিনের কার্যকরী মূলক কি? তার আগে তোমাদেরকে বলেছি যে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কি ছিল? CH কার্বন বন্ড কার্বন, অর্থাৎ কার্বন একক বন্ধন যেখানে রয়েছে সেটাকে আমরা অ্যালকেন বলেছি। এখন আমি বলতেছি অ্যালকিন হচ্ছে যদি কার্বন শিকলের মধ্যে একক বন্ধনের মধ্যে যদি দ্বিবন্ধন বিদ্যমান থাকে, একাধিক একক বন্ধনের মধ্যে যদি একটা দ্বিবন্ধন থাকে তবে সেটাকে আমরা অ্যালকিন বলবো। তাহলে অ্যালকিনের কার্যকরী মূলক যেটা, সেটা আমরা যদি লিখি তাহলে C++C। এবার দেখো বাকি কার্বনের যে দুইটা হাত রয়েছে সেটা আমরা বাকিটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করছি। অর্থাৎ যদি কোনো জৈব যৌগের একাধিক কার্বন শিকলের মধ্যে একটা দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যালকিন বলবো। তো অ্যালকিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখি, এখানে CH3 CH2 C কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে হাইড্রোজেন যদি আমরা দিই
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি রয়েছে, দ্বিবন্ধন রয়েছে। এই দ্বিবন্ধন থাকার কারণে যৌগটাকে যদি আমি এভাবে লিখি H3 বন্ড CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দ্বিবন্ধন আছে, একক বন্ধন তারপরে দ্বিবন্ধন। আর দ্বিবন্ধন থাকার কারণে এটাকে আমরা যদি নর্মালি অ্যালকেনে নামকরণ করি তাহলে মিথেনে প্রোপেন হবে, কিন্তু যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে অ্যালকিন, এটার নাম হবে প্রোপিন। এটা যৌগটার নাম হবে কি, প্রোপিন। তাহলে আমরা দেখতে পেলাম যে দ্বিবন্ধন থাকার কারণে যৌগটা কি হবে, অ্যালকিন হয়ে যাবে। এরপরে আসো অ্যালকাইন। যদি কার্বন শিকলের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, অর্থাৎ একাধিক একক বন্ধনের মধ্যে যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তবে সেটাকে আমরা কি বলবো, অ্যালকাইন বলবো। তো অ্যালকাইনের ক্ষেত্রে একাধিক যৌগ হতে পারে। যদি আমরা এটা এভাবে লিখতে পারি সি কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন ট্রিপল বন্ড কার্বন বন্ড কার্বন। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্বনের মধ্যে একাধিক বন্ধন, বাকি হাতগুলো যদি আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি তাহলে আমরা দেখতে পাবো যে একটা একাধিক একক বন্ধনের মধ্যে কি রয়েছে, একটা ত্রিবন্ধন রয়েছে। আর ত্রিবন্ধন থাকার কারণে এটার নাম হবে অ্যালকাইন। তাহলে মিথেন কার্বন সংখ্যা কত আছে, 1 2 3 4 5, তাহলে এই যৌগটার নাম হবে প্রোপাইন। দেখেন প্রোপেন থেকে যৌগটার নাম হয়ে গেল কি, প্রোপাইন। অ্যালকাইন, ত্রিবন্ধন থাকার কারণে অ্যালকাইন হয়েছে, আর যেহেতু একাধিক কার্বন শিকল একক বন্ধন রয়েছে, মাঝে একটা ত্রিবন্ধন রয়েছে, সুতরাং যৌগটার নাম হয়ে যাবে কি, অ্যালকাইন। এরপরে যদি আমরা বলি যে অ্যালডিহাইডটা কি, এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট, তোমাদের যখন তোমরা পরীক্ষা দাও, বোর্ড পরীক্ষার অনেক প্রশ্ন দেখা যায় যে জৈব যৌগ থেকে অ্যালডিহাইড প্রস্তুত করো বা অ্যালকোহল প্রস্তুত করো। তোমরা এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি OH থাকে, বন্ড OH থাকে, তাহলে সেটা হয় অ্যালকোহল। আর যদি CHO থাকে তাহলে সেটা হবে কি, অ্যালডিহাইড। সেটা কি হবে, অ্যালডিহাইড। অ্যালকোহল এবং অ্যালডিহাইড দুইটা কিন্তু তোমাদের এখান থেকে একটু সমস্যা হয়। দেখো একটা CHO আর একটা বন্ড OH, তো এই জায়গাটায় তোমরা অনেক সময় ভুল করো যে এটাকে অ্যালকোহল বানাই ফেলো। যদি আমি একটা যৌগ লিখি CH3 CH2OH, যদি আমরা এটা দিই তাহলে আমরা কি দেখব যে এখানে যৌগটা কি আসছে, ইথানল আসতেছে। যদি আমি এখানে এইভাবে CH3 CHO, তাহলে এই যৌগটার নাম কি হবে, ইথানল। শুধু একটু পার্থক্য করে দেখো যে OH মূলকটা আসার কারণে এটা অ্যালকোহল, আর এখানে CHO আসার কারণে এটা কি হয়ে গেল, অ্যালডিহাইড হয়ে গেল। এরপরে আমি যদি বলি ইথারের কার্যকরী মূলকটা কি, ইথারের কার্যকরী মূলক হচ্ছে কার্বন অক্সিজেনের দুইটা হাত ফাঁকা থাকবে, যে কোনো একটা মূলক আসতে পারে। এভাবে সায়ানাইড, এস্টার, জৈব অ্যাসিড, যে কার্বক্সিলিক অ্যাসিড আমরা যেটাকে বলি, তোমরা যেটাকে ভিনেগার বলা হয়। তো এখানে যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই যে CH3 COOH, একটু লক্ষ্য করো এখানে ছিল R বন্ড COOH। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যালকাইল মূলক, কিন্তু তার সাথে কি রয়েছে, আমার এখানে একটা কার কার্যকরী মূলক রয়েছে, এটা অ্যাসিডের, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক থাকার কারণে এটা কিন্তু একটা অ্যাসিড হয়ে গেল। যেমন এতে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক হতে পারে, বিউটানোয়িক অ্যাসিড হতে পারে, পেন্টানোয়িক অ্যাসিড হতে পারে। এভাবে কার্যকরী মূলক তোমাদের জানতে হবে এবং একাধিকবার এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি গত ক্লাসেও বলেছি যে জৈব যৌগটা এতটা সহজ না বা এতটা কঠিনও না। যদি তোমরা প্রতিনিয়ত জৈব যৌগের বিক্রিয়াগুলো, তোমরা অনেক সময় বলো যে স্যার জৈব যৌগের বিক্রিয়াগুলো মনে থাকে না, তাদের উদ্দেশ্যে বলতেছি আবারও আজকে যে তোমরা প্রতিনিয়ত বারবার এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করতে থাকবা, বারবার এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করতে থাকবে। একসময় দেখবা যে তোমার কাছে এগুলো খুবই সহজেই তুমি এগুলো পেরে গেছো। তো এর পরবর্তীতে আমরা সমানুকরণটা দেখবো। একটু সমানুকরণটা কি, সমানুকরণটা খুব সহজ একটা জিনিস। যাদের আমরা যদি বলি আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, যাদের আণবিক সংকেত এক হবে এবং গাঠনিক সংকেত ভিন্ন হবে তারাই পরস্পর সমানু হবে। এক্সাম্পল হিসেবে আমরা একটা লিখতে পারি C কার্বন C2H5
OH। তোমরা অবশ্যই এটা দেখতে পাচ্ছ যে এটা একটা গাঠনিক আণবিক সংকেত একটা লিখছি, তোমরা সহজে বলতে পারবা যে এখানে OH মূলক, দেখো এখানে কার্যকরী মূলক কিন্তু অ্যালকোহলের কার্যকরী মূলক আসছে, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, ইথানল। যদি এটাকে তুমি এইভাবে লিখো CH3 বন্ড O বন্ড CH3, এইভাবে যদি লিখি তাহলে দেখো দুইটা মিথাইল মূলক চলে আসছে, কি মূলক আসছে, অ্যালকাইল মূলক আসছে। অথবা এভাবেও লেখা যায় R বন্ড O বন্ড R, এভাবে লেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা কি মিথাইল মূলক, তাহলে দুইটা মিথাইল মূলক আসার কারণে এই যৌগটার নাম আমরা দিয়েছি কি, ডাইমিথাইল ইথার। এই যৌগটার নাম কি, ডাইমিথাইল ইথার। এটা ডাইমিথাইল ইথার। এবার আসো এই যৌগ থেকে আমরা আরেকটা যৌগ লিখতে পারি, কি লিখতে পারি, CH3 CH2OH। একটু লক্ষ্য করি যৌগটা যদি আবার ভেঙে লিখি তাহলে H3C বন্ড CH2OH, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি OH মূলকটা এসেছে, সুতরাং এর নাম হচ্ছে ইথানল। একই আণবিক সংকেত এক, কিন্তু দুইটার গাঠনিক সংকেত কি হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। এটা ডাইমিথাইল ইথার আর এটা কি হলো, ইথানল। সুতরাং আমরা এটাকে সমানুৎকরণ বলতে পারি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতি ও নামকরণ। অ্যালকিন প্রস্তুতি এবং নামকরণ নিয়ে অনেক কথাবার্তা আমি গত ক্লাসেও বলেছি। অ্যালকিন কি বিক্রিয়া প্রতিস্থাপন, কি বিক্রিয়া অংশগ্রহণ করে, অ্যালকিনের প্রস্তুত কিভাবে, এটা আমি আজকে তোমাদের কাছে ক্লিয়ার করব যে অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায় এবং এর নামকরণটা আমরা কিভাবে করতে পারি। তো একটু লক্ষ্য করো যে অ্যালকিন প্রস্তুতি, প্রথমে আমি অ্যালকিনটা বলি যে কার্বন কার্বন একক বন্ধনযুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা অ্যালকিন বলে থাকি, অর্থাৎ যে কার্বন শিকলের মধ্যে একক বন্ধন থাকবে, সেটাই হচ্ছে অ্যালকিন। তো এখানে আমরা লক্ষ্য করো কার্বন বন্ড কার্বন, অর্থাৎ এইগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই কিন্তু কি বন্ধন রয়েছে, একক সমযোজী বন্ধন রয়েছে, সুতরাং এটাকে আমরা অ্যালকিন বলি। অ্যালকিনের সাধারণ সংকেত বলেছিলাম CnH2n+2, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। গতদিন আমি 10টা জৈব যৌগের নাম দিয়েছিলাম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এই 10টা জৈব যৌগ থেকে এখন আমরা এটা কিভাবে প্রস্তুত করা যায়। তোমরা অনেকে জানো যে পেট্রোলিয়াম থেকে অ্যালকিন প্রস্তুত করা যায়, পেট্রোলিয়ামের বাইরেও কিন্তু আমরা শিল্পক্ষেত্রেও অ্যালকিন প্রস্তুত করতে পারি। তো আমরা তখন একটু দেখো যে কার্বন মনোক্সাইডকে যদি হাইড্রোজেনের সাথে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি আমি এখানে বিক্রিয়া করি, কি পাবো, CH4 পাবো, আর কি পাবো, H2O পাবো। তাহলে এটা কিন্তু অ্যালকিন। এই একটু বলি যে অ্যালকিন একাধিকভাবে বিভিন্নভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। তো আমি এর মধ্যে থেকে কিছুটা তোমাদের হালকা দেখানোর চেষ্টা করছি কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে হয়। তাহলে কি বললাম, কার্বন মনোক্সাইডকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করানো হয় তাহলে অ্যালকেন উৎপন্ন হবে। এই অ্যালকেন উৎপন্ন হবে, এখানে একটা প্রশ্ন থেকে যায়, প্রভাবকটা কি? দেখো তোমরা অনেকেই হয়তো বা প্রভাবকের কথা শুনেছো, প্রভাবকটা কি? প্রভাবকটা হচ্ছে যার উপস্থিতিতে বিক্রিয়া ত্বরান্বিত হয়, অর্থাৎ যার উপস্থিতিতে বিক্রিয়া দ্রুত সংঘটিত হবে, বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ বিক্রিয়ার আগেও যে অবস্থায় ছিল বিক্রিয়ার পরও কি সে অবস্থায় থাকবে। সুতরাং সেটাকে আমরা কি বলেছি, প্রভাবক বলেছি। তাহলে আমরা কি বললাম যে কার্বন মনোক্সাইডকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হাইড্রোজেনের সাথে আমি বিক্রিয়া করানো হয় তাহলে কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। এটা আমরা শিল্পক্ষেত্রে অ্যালকেন প্রস্তুত করলাম। যদি আমি বলি যে পেট্রোলিয়াম থেকে অ্যালকেন প্রস্তুত কিভাবে করব, তো এখানে খুব ইজি, যে আমরা লিখতে পারি অ্যালকিনকে যদি তুমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, কাকে, অ্যালকিনকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, এটা কিন্তু একটা পেট্রোলিয়াম, এখান থেকে এই হাইড্রোজেনের কি হবে, এখানে আসবে CH3, এটা আসবে। সুতরাং আমরা লিখতে পারি C2H6, এটা ইথেন। দেখো আমরা পেট্রোলিয়াম থেকেও কিন্তু অ্যালকিন প্রস্তুত করলাম।
তাহলে আমরা কি বলছি যে শুধু পেট্রোলিয়াম থেকে না, আমরা শিল্পক্ষেত্রেও অ্যালকিন প্রস্তুত করতে পারি। তো এর পরবর্তীতে আসো আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকিন খুব সহজেই প্রস্তুত করা যায়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে সোডা লাইমের সাথে সোডিয়াম ইথানয়েডকে, যদি আমরা সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করাই তাহলে কি হবে? অ্যালকিন উৎপন্ন হবে। একটু খেয়াল করো, তাহলে অ্যালকাইল COONA, এটাকে কার সাথে বিক্রিয়া করাবো? সোডা লাইম NaOH। সোডা লাইমের সাথে যদি আমি এটাকে কি করাই? বিক্রিয়া করাই, তাহলে এখানে একটু লক্ষ্য রাখবে তোমরা যে এই বিক্রিয়াটা খুবই মজার একটা বিক্রিয়া। এখান থেকে তাহলে কি বললাম, সোডা লাইমের সাথে যদি আমি সোডিয়াম ইথানয়েড, এটা সোডিয়াম ইথানয়েড কার সাথে বিক্রিয়া করছি? সোডা লাইমের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। একটু লক্ষ্য করবা, এখান থেকে এইটা নিয়ে তাহলে এখান থেকে এটা একটা যৌগ তৈরি করবে, আর বাকি হাইড্রোজেন আর এখানে অ্যালকাইল মূলক অর্থাৎ R বন্ড H, আর কি আসবে এখানে? সোডিয়াম কয়টা আছে? 2টা, তাহলে Na2, কার্বন আছে 1টা, অক্সিজেন কয়টা? 2 আর একে 3 দিয়ে দাও, তাহলে সোডিয়াম কার্বনেট আর কি উৎপন্ন হলো? অ্যালকেন প্রস্তুত হয়ে গেল। যদি এটাকে আমি ভেঙে করি তাহলে আমি কিভাবে লিখব? CH3CCOONA, তাহলে এটি সোডিয়াম ইথানয়েডকে, সোডিয়াম ইথানয়েডকে NaOH, সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সাথে যদি আমি বিক্রিয়া করাই তাহলে আমি কি পাবো? এখানে বিক্রিয়াতে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা শর্ত রয়েছে বা একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে বিক্রিয়কের মধ্যে যত সংখ্যক কার্বন থাকবে উৎপাদে তার একটা কার্বন কম হবে। যদি তুমি বিক্রিয়কে 60টা কার্বন নাও, অর্থাৎ সোডিয়াম হেপ্টানয়েড নিয়ে করো, তাহলে উৎপাদে গিয়ে একটা কম হয়ে যাবে। যদি তুমি সোডিয়াম অক্টানয়েড নিয়ে করো, তাতে উৎপাদে একটা কম হবে। একটু লক্ষ্য করো, দেখো এখান থেকে এইটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে কি আসছে? আসতেছে CH4, কার্বন 3টা আর হাইড্রোজেন 3টা আর একটা মিলে CH4, আর এখানে আসছে Na2CO3, সোডিয়াম ইথানয়েড। তো এই যে এখান থেকে আমরা যেটা পেলাম এটাকে বলা হয় অ্যালকেন। আমি যদি তোমাদেরকে বলি যে হেপ্টানয়েড, সোডিয়াম হেপ্টানয়েডকে যদি আমি বিক্রিয়া করাই তাহলে কি আসবে? সোডিয়াম হাইড্রোজেন কত আসবে? 15 COONA। তো এখানে একটু লক্ষ্য করে, এর সাথে আমি কার বিক্রিয়া করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডে। এটা যদি বিক্রিয়া করাই তাহলে আমার উৎপাদে কার্বন, একটু লক্ষ্য করো, কার্বন আমার বিক্রিয়কে কার্বন কয়টা আছে? 7 আর 8টা কার্বন আছে, তাহলে উৎপাদে কি আসবে? উৎপাদে আসবে C7H16 আর কি আসবে? Na2CO3, এটা আসবে। তো একটু লক্ষ্য করো, তাহলে এটা কি? হেপ্টেন উৎপন্ন হলো। তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটাও দেখলাম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমি অ্যালকেন প্রস্তুত করতে পেরেছি। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। তোমরা অবশ্যই নাম শুনেছো। উডস বিক্রিয়াটা হচ্ছে একজন বিজ্ঞানী, উডস নামে একজন বিজ্ঞানী ছিল, তিনি যে বিক্রিয়াটা করছেন আর কি, পরীক্ষাগারে যে অ্যালকেন প্রস্তুত করছেন, এই অ্যালকেন প্রস্তুত করাতেই ওনার নাম অনুসারে এই বিক্রিয়াটার নাম দেওয়া হয়েছে উডস বিক্রিয়া। তো উডস বিক্রিয়ার জন্য আমার কি কি প্রয়োজন? উডস বিক্রিয়ার জন্য অ্যালকাইল হ্যালাইডকে লাগবে, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে সোডা বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাবো? অ্যালকেন পাবো। তো আমি একটু দেখি কিভাবে শুষ্ক ইথার থেকে আমরা কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে পারি। তার আগে বলি অ্যালকাইল হ্যালাইডটা নিয়ে একটু কথা বলি। অ্যালকাইল হ্যালাইড কি? তোমরা জানো যে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো রয়েছে, যেটাকে আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোটিন, যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোকে আমরা হ্যালোজেন গ্রুপ বলি। টোটাল হ্যালোজেন গ্রুপকে আমরা X দ্বারা প্রকাশ করা হয়েছে, আর অ্যালকাইল গ্রুপকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? R দ্বারা প্রকাশ করা হয়েছে। আমি কি বলেছি? অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করা হয়, অ্যালকাইল হ্যালাইডকে কার সঙ্গে? ধাতব সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করানো হয় শুষ্ক ইথারে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা অ্যালকেন পাবো। তো একটু লক্ষ্য করো, অ্যালকাইল হ্যালাইড আর এক্স, অ্যালকাইল হ্যালাইডকে কার সাথে? ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাতে হবে। তো এর সাথে যদি আমি বিক্রিয়া করাই, তো এখানে
অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে আরেকটা অ্যালকাইল হ্যালাইডকে যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে? তাহলে আসবে এখান থেকে এটা এইটা এক হয়ে যাবে, আর কি থাকবে? আর বন্ড আর, অর্থাৎ CH3 এটা আসবে। এবার বাকিটা কি আছে? বাকিটা আছে NaX, অর্থাৎ সোডিয়াম হ্যালাইড। তাহলে আমি কি পাচ্ছি? অ্যালকেন পাচ্ছি, আর কি পাচ্ছি? সোডিয়াম হ্যালাইড। যদি আমরা বিক্রিয়ার মাধ্যম দিয়ে দেখাই এক্সাম্পল হিসেবে, তাহলে CH3 সাথে আয়োডিনিয়াম, মিথাইল আয়োডাইডকে যদি ধাতব সোডিয়ামের সাথে আবার মিথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে কি আসবে? তাহলে আসবে CH3 আর কি আসবে? সোডিয়াম আয়োডাইড আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছ যে এটাও কিন্তু একটা অ্যালকেন। তাহলে কি বলতে পারি? কিন্তু এখানে কাজ করবে কি? শুষ্ক ইথার। মনে রাখবে যে অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। তো এভাবে আমরা কি প্রস্তুত করতে পারি? অ্যালকেন প্রস্তুত করতে পারি। এর পরবর্তীতে যদি আরেকটা দিয়ে বলি যে অ্যালকোহল থেকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করব। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে একটা প্রশ্ন বেশ দেখা যায় যে সালফিউরিক অ্যাসিডকে ভালো নিরোধক বলা হয় কেন? আসলে নিরোধকটা এটা যে যৌগ হতে পানি শোষণ করতে পারে। কি বলছি? যে যৌগ হতে পানিটা কি করতে পারে? শোষণ করতে পারে, সেটাকে নিরোধক বলা হয়। তো আমরা দেখেছি যে অ্যালকোহল ইথানলকে যদি আমরা এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে উপস্থিতিতে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সাথে উপস্থিতিতে যদি আমরা এটাকে বিক্রিয়া ঘটাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 কি উৎপন্ন হলো? অ্যালকিন প্রস্তুত হলো। এই অ্যালকিনকে, যে অ্যালকিনটা আমি পেয়েছি, এই অ্যালকিনকে CH2 ডাবল বন্ড CH2 এটাকে যদি আমি আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে আমি কি পাবো? CH3 বন্ড CH3, অর্থাৎ অ্যালকিন পেয়ে গেলাম। এভাবে আমরা কি করতে পারি? অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। এভাবে তোমাদের বইতে যেগুলো রয়েছে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার। জৈব যৌগ যত বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবা, যত তুমি বিক্রিয়াগুলো খাতায় লিখবা, শুধু মুখে পড়লে হবে না, এটা যত খাতায় লিখবা তত তুমি শিখতে পারবা। এক সময় আমি একটা বিক্রিয়া করতেছি বাট ভুলে গেছি, একটা বিক্রিয়া করছি ভুলে যাচ্ছে, অনেকবার সেই খাতায় বিক্রিয়াটা চেষ্টা করছি, পরবর্তী দেখছি সেই বিক্রিয়াটা আমার হয়ে গেছে। তো এরপর এটাই হচ্ছে তোমাদের প্রতি একটা কথা থাকবে, সেটা হচ্ছে যে তোমরা বারবার এটা প্র্যাকটিস করতে থাকবা, বারবার কি করতে থাকবা? প্র্যাকটিস করতে থাকবা। দেখবে এক সময় এই জৈব যৌগ নিয়ে তোমাদের ভিতরে যে ভয়টা, এই ভয়টা থাকবে না। তো জৈব যৌগ প্রস্তুতটা আমরা দেখলাম, এবার একটু আসুন নামকরণটা একটু দেখি। ইউপ্যাক পদ্ধতিতে, ইউপ্যাক IUPAC, তারপর হচ্ছে IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এই সংস্থা কর্তৃক যে জৈব যৌগগুলো করা হয় এদের কিছু নামকরণ রয়েছে, আমরা সেই নামকরণগুলো একটু দেখব, তুমি একটু লক্ষ্য করো। তো নামকরণের কিছু নিয়ম রয়েছে, এটিকে একটু লক্ষ্য রাখতে হবে। সচরাচর নামকরণটা যদি কার্বনের দীর্ঘ শিকল হয়, সরল শিকল হয়, তাহলে আমরা জৈব যৌগটার নামকরণ করতে পারবো কিভাবে? বা ডান দিক থেকে নামকরণ করতে পারবো। এবং যদি এর সাথে শাখাযুক্ত শিকল আসে তাহলে যে পাশ থেকে শাখাযুক্ত শিকল আগে হবে সেদিক থেকে নামকরণ করতে পারি। যদি কার্যকরী মূলক থাকে তাহলে যে পাশে আগে কার্যকরী মূলক আছে আমি সেদিক থেকে নামকরণ করতে পারি। আবার যদি দ্বিবন্ধন, কার্বন বন্ধন থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যে পাশে কাছে হবে আমি সেদিক থেকে করতে পারি। তো চলো আমরা দেখি একটা কার্বন CH3 CH2 CH3, তাহলে এটা যদি আমরা নামকরণ করি 1 2 3, তাহলে দেখো এটা সরল শিকল। তাহলে মিথেন ইথেন প্রোপেন, এর নাম হচ্ছে প্রোপেন, যেহেতু আমরা অ্যালকেনের নামকরণ করছি। যদি আমি এখানে লিখতাম CH3 CH2 CH3 এবং এর সাথে যদি আমি একটা ক্লোরিন যুক্ত করতাম তাহলে যৌগটার নাম কি আসতো? যৌগটা দেখো আমরা এখন নামকরণ কিন্তু করতে পারি এদিক থেকে 1 2, কারণ কি দ্বিতীয় নাম্বার কার্বনে আমার একটা
কি রয়েছে, শিকল রয়েছে 3 4। তো এখন আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কার্বনে একটা ক্লোরিন রয়েছে, সুতরাং যৌগটার নাম হবে 2 ক্লোরো। 2 ক্লোরো কি আসবে, 2 ক্লোরো। 2 ক্লোরো কি আছে, বিউটেন। 2 ক্লোরো বিউটেন। এভাবে এরপরে যদি আমি এভাবে দেখাই CH3 CH2 CH2OH, তাহলে এবার আমাকে এখান থেকে নামকরণ করতে হবে, কারণ কি একটা কার্যকরী মূলক রয়েছে, অ্যালকোহল মূলকটা রয়েছে কাছে এই পাশে ডান পাশে, সুতরাং এই যৌগটার নাম কি হবে, মিথেন ইথেন প্রোপেন, এর নাম হবে প্রোপানল। এর নাম কি বললাম, প্রোপানল। যদি যৌগটা এভাবে আসে CH3 CH2 CHO, তাহলে যৌগটাকে আমরা কি বলতে পারি, এই যৌগটার নাম হবে প্রোপানল। একটু লক্ষ্য করো, এখানে আছে কি, এটা অ্যালকোহল মূলক, এটা কিন্তু অ্যালকোহল, আর এখানে কি আছে বন্ড CHO অ্যালডিহাইড, এটা কি ছিল প্রোপানল, আর এটা কি হয়েছে এখন প্রোপানল। এটা অল আর এটা নেল, এটা অ্যালকোহল আর এটা হচ্ছে অ্যালডিহাইড। এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, অনেক সময় তোমরা কোনটা অ্যালকোহল আর কোনটা অ্যালডিহাইড এটা বুঝতে পারো না, তো এই ক্ষেত্রে তোমাদের কার্যকরী মূলকগুলো খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। তো আজকে যা তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করলাম, আগামী দিন আমরা অ্যালকিন এবং অ্যালকাইন প্রস্তুতি করব। তার পরবর্তী ক্লাসে আমরা কিভাবে জৈব যৌগ তৈরি করা যায়, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিভাবে তৈরি করা যায়, অ্যালডিহাইড থেকে ইথানোইক অ্যাসিড কিভাবে তৈরি করা যায়, এই বিষয়ে আমরা আগামী দিন তোমাদের শিখবো। এবং সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।